সুধী দর্শক মণ্ডলী, জয়যাত্রা সাতকাহনে শোকের মাস আগস্টে আমরা প্রতিটি পর্বেই থাকছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে কথা। আজকে 14ই আগস্ট, রাত পোহালেই বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের সেই ঐতিহাসিক 15ই আগস্ট। আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে, আমরা হারিয়েছি এ দেশটি বিনির্মাণ করার জন্য যে রাতদিন পরিশ্রম করে গেছে, জীবনের অনেকটা সময় কাটিয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আজকে আমরা সেই বঙ্গবন্ধুর কথা শুনব, আমরা বাঙালি জাতির পিতার কথা শুনব, আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনব। আমাদের দুজন প্রিয় মানুষ, হেলেনা জাহাঙ্গীর, ফাউন্ডার চেয়ারম্যান, জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশন। এছাড়াও উনি এফবিসিসিআইয়ের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে উপস্থিত আছেন বঙ্গবন্ধুকে নিয়ে যিনি গবেষণা করেন, বঙ্গবন্ধুর উপর অনেক লেখা আছে, চিন্তা করেন বঙ্গবন্ধুকে নিয়ে সেই প্রিয় মানুষ লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল, সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আমি জয়যাত্রা সাতকাহনের পক্ষ থেকে ওনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আজকে যারা এই অনুষ্ঠানে দেখছেন দেশ এবং দেশের বাহিরে, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি জয়যাত্রা সাতকাহনের আগস্টের 4টি পর্বের আজকের দ্বিতীয় পর্ব, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আমি প্রথমেই বাবুল ভাইয়ের কাছে জানতে চাইব, আসলে 14ই আগস্ট 1975 এই দিনটি বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং 32 নম্বর মুখরিত ছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং ওই সময়কার যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন তাদের পদাচারণায়। কারণ দেশ এবং দেশের বাহিরে বহু রাষ্ট্র এবং সংস্থা বাংলাদেশকে অনুমোদন দিয়েছিল এবং বাংলাদেশের জন্য একটি বড় ঋণ অনুমোদন করেছিল। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইব, সেই 14ই আগস্টের যে দিনটি শুরু হয়েছিল এবং সুন্দরভাবে শেষ হয়েছিল, তারপর একটি রাত না পেরোতেই আমাদের জাতির জীবনে নেমে আসে সেই কঠিন সময়, সেই দুঃখজনক সময়, নৃশংসভাবে হত্যা করা হয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইব যে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডটি কেন হয়েছিল, কী কারণে হয়েছিল এবং আমরা বাঙালি হিসাবে আমরা কতটুকু পিছিয়ে পড়েছি এই হত্যাকাণ্ডের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। জয়যাত্রা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা দেশের বাইরে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী 15ই আগস্ট সামনে আসে বাঙালি জাতি অত্যন্ত তার ব্যথিত এবং হৃদয়ে তাদের রক্তক্ষরণ দীর্ঘদিন ধরে চলে আসছে। তা আমি শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর 2 মুক্তিযোদ্ধা পুত্র শেখ কামাল, শেখ জামাল, সুলতানা কামাল, রুজি জামাল এবং আবুল নাসের, আব্দুর রউফ শেরনিয়াবাজ সহ যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর বঙ্গবন্ধু সে আপামর জনগণের নেতা ছিলেন। 32 নম্বর শুধু 14ই আগস্ট না, প্রতিদিন সর্বক্ষণ দিন রাত সারা সময়েই সবার জন্য উন্মুক্ত ছিল এবং একেবারে অজপাড়াগড়ের একজন কৃষক শ্রমিক সেও বঙ্গবন্ধুর সাথে দেখা করতে পারত। এবং বঙ্গবন্ধু কোনো সময় আপনারা জানেন যে বঙ্গভবন বা গণভবনে উনি উঠে না, এই জন্যেই যেন মানুষ থেকে তার কোনো দূরত্ব বা মানুষের তার মধ্যে যেন কোনো বাধা না হয়। এই জন্যে আপনার 14ই আগস্টে ঠিকই বলেছেন যে আপনার 15ই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা ছিল। কাজেই ওই দিনটা আরও বেশি মুখরিত ছিল। আপনার এমনকি যারা এই খুনের সাথে জড়িত মুস্তাক সহ তারাও এই দুপুরে রাত্র অবধি এই 32 নম্বর থেকে তারা বের হয়ে গেছিল। কাজেই বঙ্গবন্ধুর এই বার্ষিকী যখন শাহাদত বার্ষিকী আসে তখন আমাদের শুধু না, এখন বাঙালি জাতীয় সারা বিশ্বে তারা বিস্মিত হয়, তারা হতবাক হয় যে একজন মানুষ যে নাকি আপাদমস্তক
মানে তার মধ্যে এরকম মানে মানুষের প্রতি তার যে ভালোবাসার যে বিশালতা ছিল, মানুষকে অন্তর থেকে যে ভালোবাসতো, তাকে বাঙালিরা হত্যা করতে পারবে এটা বঙ্গবন্ধু বিশ্বাস করতো না, কোনো মানে মানুষে এটা বিশ্বাস করতে পারতো না। এবং বঙ্গবন্ধু বারবার এটা বলেছে, এমনকি আপনার এরকম একটি ক্রু হইতে পারে, এরকম একটি হত্যাকাণ্ড বা মানে সামরিক অভ্যুত্থান হইতে পারে, আপনার ভারত থেকে গোয়েন্দা সংস্থা তাকে জানাইছিল এবং বিভিন্ন মানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বঙ্গবন্ধুর মানে মানে এটা তার এতে আসছিল, দৃষ্টিতে আসছিল। আসার পরে বঙ্গবন্ধু বিশ্বাস করে নাই, বঙ্গবন্ধু বিশ্বাস করে নাই। এখানে আমি একটু সে মনে ইন্টারাপ্ট করতো করি যে না, বাঙালি আমাকে কোনোদিনই হত্যা করতে পারে না, আর যদি বাঙালিরা আমার হত্যাও করে তাহলেও আমার কাছে কোনো আপত্তি নাই। আমি তো মৃত্যুর বারবার মৃত্যুর দোয়ার থেকে, কবরের পাশ থেকে আমি তো বেঁচে আসছি, আমি তো মৃত্যুর জন্য জীবন বাঙালিকে দেশের জন্য দেওয়ার জন্য প্রস্তুতই সবসময়। এই জায়গায় একটু আপনার সাথে আমি যুক্ত করতে চাই, ইন্টারাপ্ট না। সেটা হলো যে 15ই আগস্ট বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাওয়ার কথা, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছিল চতুর্থ শ্রেণীর কর্মচারীর আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে। তার সাথে যেসব ছাত্রনেতাদের বহিষ্কার করা হয়েছিল তারা অনেকেই কিন্তু পরবর্তীতে মুচুলকা দিয়ে, জরিমানা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু বিশ্ববিদ্যালয়ে ফিরে যায় নাই। এবং উনি বহিষ্কারাদেশ মাথায় নিয়ে বেরিয়ে এসেছিল এবং বলে আসছিল যে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসব, হয়তো ছাত্র হিসাবে নয়। না, এটাও আপনারা জানেন যে বঙ্গবন্ধু সবসময় যে কোনো ন্যায়ের পক্ষে থাকতো, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার পক্ষে থাকতো। এবং চতুর্থ শ্রেণীর ওই আন্দোলনটা ছিল তাদের মানে মর্যাদা, তাদের আন্দোলনের মানে একটি আন্দোলন, যার ফলে বঙ্গবন্ধুর এখানে আপনার সমর্থন ছিল। এবং সমর্থন থাকার কারণে যখন বার্ষিক তারে বের করা দেয়, আপনার তাকেও এরকম বলা হয়েছিল। এবং কি বঙ্গবন্ধু যখন আমরা 6 দফা আপনার মানে গ্রেপ্তার হইল, 39 জনের বিরুদ্ধে মানে মামলা হইল, আপনার যখন 35 জন লোক গ্রেপ্তার হলো, বঙ্গবন্ধুকে ওই মুচলেকা দেয়া, তাকে পেরোরে মুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কখনোই রাজি হয় নাই। বঙ্গবন্ধু মানে ছিল একদিকে আপোষহীন, আবার ন্যায়ের জন্য সে ছিল মানে আপনার সবসময় মানে অটুট থাকতো যে ন্যায়ের পক্ষে আমি থাকা যদি আমার মৃত্যু হয় এটাও সেও, কিন্তু আমি কোনোদিন মানে মিথ্যার কাছে কিংবা অন্যায়ের কাছে কখনো আমি মাথা নত করবো না। এবং সবসময় সে আপনার বিশেষ করে মেহনতি মানুষের, যে বঞ্চিত মানুষের, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে ছিল। বঙ্গবন্ধুর ভাষণ যদি আপনারা দেখেন, প্রায় প্রতিটা ভাষণে তার মানে বক্তব্যে এবং কি অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন, আপনার কারাগারে রুসনামসা দেখছে, সে বলছে যে আসলে পৃথিবী আজ 2 ভাগে বিভক্ত, এক ভাগে শোষক, এক ভাগে শোষিত। আমি শোষিত মানুষের নেতা, আমি মেহনতি মানুষের নেতা। এমনকি আপনার 75-এর যে ঘটনা ঘটার যে অনেকগুলি কারণের মধ্যে এটাও একটা কারণ, যে বঙ্গবন্ধু মূলত সে যখন শোষিত মানুষের, আপনার বঞ্চিত মানুষের, অবহেলিত মানুষের, আপনার মজলুম মানুষের মানে পক্ষে যখন কথা বলা শুরু করছে, তখন এই দেশের এবং দেশের বাইরে বিভিন্ন দেশের আপনার বিশ্বের যে আপনার বুর্জোয়া শ্রেণীরা ছিল, আপনার যারা মানে ধনিক শ্রেণীর রাজনীতি করতো, তারা মনে করলো যে এটা তো আমাদের বিপক্ষে বলতেছে, আমাদের শত্রু। কাজেই পরবর্তীতে এই দেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল, যারা আরবদল আসাম রাজাকার ছিল, তাদের এবং আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধুকে আপনার যে হত্যা করা হয়েছে, এটা ইতিমধ্যেই অনেকটা মানে বের হয়ে আসতেছে। এবং এটা আরও মানে মানে স্পষ্ট হবে, যখন দিন যাবে তখন আরও স্পষ্ট হবে। এই জিনিসটা মানে ম্যাডাম হয়তো করবেন কিনা, যে বঙ্গবন্ধু যে এই যে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, চতুর্থ শ্রেণীর আন্দোলন, 6 দফা আন্দোলন, এই যে মানুষের সাথে মিশে যাওয়া, এই যে একটা গুণ, কিংবা উনি যে বাংলাদেশটাকে ধারণ করতে পেরেছিলেন। আপনি ম্যাডাম আমার সাথে হয়তো একমত হবেন যে 35 বছর বয়সে একজন তরুণ বাংলাদেশ আওয়ামী লীগ, তখন ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, সেই আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হয়েছিল। পরবর্তীতে উনি সাধারণ সম্পাদক হওয়ার পূর্ব মুহূর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। 35 বছর বয়সে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, ঠিক 50 বছর বয়সে একটি দেশের মানুষের সামনে দাঁড়িয়ে 7ই মার্চে বলেছিল তোমরা আমার ভাই, তোমরা আমার বোন। মানে কতটুকু একটা দেশকে ধারণ করলে, মানুষকে ভালোবাসলে সেই মানুষের জন্য বলতে পারে তুমি করে। আর এটা মহৎ বড় হৃদয়ের অধিকারী না হলে হয়তো পারতো না। ভালোবাসা থেকে আসে, ভিতর থেকে আসতে হয়। আমি এই বিষয়টাই যে ওনার যে অন্তরের যে মহৎ গুণটা, এইটা যদি আপনি একটু করতেন
বলতেন? প্রত্যেকটা নেতার ভিতরেই আসলে মহৎ গুণ থাকতে হয়, নাহলে সে নেতা হতে পারে না। নেতা হওয়ার জন্য কিন্তু তার কিছু কোয়ালিটি থাকতে হয়। সেই কোয়ালিটি যদি তার না থাকে, সে তো নেতা হওয়ার মানে সেই অর্জনটা তো সে কখনোই পাবে না। বঙ্গবন্ধুর ভিতরে সেটা ছিল বলেই সে বঙ্গবন্ধু শুধু জাতির পিতা না, এখন হচ্ছে আন্তর্জাতিক পিতা হয়েছেন উনি। মানে আন্তর্জাতিক বন্ধু হিসাবে উনি স্বীকৃতি পেয়েছেন, বিশ্ববন্ধু। তো সেই ক্ষেত্রে ওনার ভিতরে যে দয়ালু একটা ভাব ছিল, মানবতার একটা যে বোধ ছিল, এটা কিন্তু প্রতিটি নেতার ভিতরে থাকা উচিত বলে আমি মনে করি, যেটা বর্তমানে দেখা যাচ্ছে না। আর আসলে বঙ্গবন্ধু কিন্তু সবসময় মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই বাংলার মাটিতে ওনাকে কখনো কেউ খুন করবে, এটা কিন্তু উনি মনে প্রাণে কখনোই বিশ্বাস করতেন না। অথচ সেখানেই কিন্তু উনি খুন হয়েছেন। শুধু উনি না, ওনার পুরো পরিবারই খুন হয়েছেন। আমি বলবো যে আমরা তো আসলে ওনাকে দেখিনি, আমাদের জন্ম অনেক পরে হয়েছে, 75-এর পরে হয়েছে। তো সেই ক্ষেত্রে ওনার যেটা আমরা বইয়ে পাচ্ছি বা আমরা যখন দেখি, টিভিতে দেখি, ওনার বায়োগ্রাফি দেখি, ওনার ডকুমেন্টারি দেখি, তখন আমরা ভাবতে চেষ্টা করে, চিন্তা করে যে আসলে এই মাটিতে উনি এত কষ্ট করে, এত কষ্টার্জিত একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই দেশে থেকে আমাদের যুবক সমাজ আজকে ধ্বংসের পথে, আমাদের নেতাদের এত দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে। কারণ কি? আমরা কি একটু অনুসরণ করতে পারি না? ওনাকে ধারণ করলে এই তো আমরা আসলে একটা সুন্দর দেশ পাই। যুবকদের মাঝে যদি আমরা বঙ্গবন্ধুকে ধারণ করাতে পারি, তাহলে কিন্তু এই যে রক্তাক্ত যে প্রতিনিয়ত হচ্ছে, উনি কিন্তু কোনোদিনও কল্পনা করেন যে ওনার পুরা পরিবার সহ উনি রক্তাক্ত হবেন এই মাটিতে, কারণ ওনার সেই বিশ্বাসটা ছিল না। কিন্তু সেই বিশ্বাসটা কিন্তু এখন প্রতিনিয়তই কিন্তু ভঙ্গ হচ্ছে। প্রতিনিয়তই বাংলাদেশের ডে বাই ডে কিন্তু আমরা কিন্তু অধপতনের দিকে যাচ্ছি। আমাদের দেশের এই বিশাল যে একটা স্বাধীনতা দেশ বলে যে আমরা যে আজকে আমি একটা চ্যানেল করেছি, বা আমি একটা ইন্ডাস্ট্রি দিয়েছি, বা আমি একজন হেলেনা জাহাঙ্গীর হয়েছি কিন্তু শুধুমাত্র এক স্বাধীন দেশ বলে। আমি কিন্তু কখনোই পরাধীন দেশে কিন্তু আমি একটা চ্যানেল করতে পারতাম না। যদি বাংলাদেশ না হইতো, যদি বাংলাদেশ না হইতো, আজকে পাকিস্তানের ইসে থাকতো, তাহলে আপনাকে হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। রাইট, আমরা একজন একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউট হতে পারতাম না। তো সেই ক্ষেত্রে ওনার এই যে ওনার যে ত্যাগ, মহিমা, এগুলো যদি আমরা মনে না রাখি, আমরা যুব সমাজকে যদি এটা মনে না রাখাইতে পারি, আমাদের তরুণ যারা আছে এবং যারা নিউবর্ন জন্ম হওয়ার পরে তারা বড় হচ্ছে, তাদেরকে যদি আমরা বঙ্গবন্ধুকে ধারণ করাতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সুন্দর দেশটা মানে প্রতিনিয়তই কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের বাইরে আরো নষ্টের দিকে যাবে। কারণ আমরা কিন্তু আসলে টিকে থাকার যুদ্ধে, বেঁচে থাকার যুদ্ধে কিন্তু আমরা প্রতিনিয়তই যুদ্ধ করছি। আমাদের যুদ্ধ কিন্তু প্রতিনিয়ত করতে হচ্ছে। আমি বলবো যে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্রপ্রধান ছাড়া ওনার সংশ্লিষ্ট যারা আছেন, প্রত্যেকটা মানুষ যদি বঙ্গবন্ধুকে ধারণ করেন, আপনি যে বললেন যে 35 বছরে উনি নেতা হয়েছেন, 25 বছর নেতা হওয়া যায় যদি তার ভিতর সে যোগ্যতা থাকে। উনি কিন্তু জেলে থেকে, মানে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময় উনি জেলখানায় থেকে 30 বছর বয়সে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন 33 বছর বয়সে, 35 বছর বয়সে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। মানে এই যে এই বয়সটাই আসলে এক্সট্রিম একটা বয়স, কাজ করার বয়স। আসলে আপনার বেশি বয়স হয়ে গেলে আসলে শরীরের তো যখন বার্ধক্য চলে আসে, তখন কিন্তু এনার্জি লস, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমি মনে করি যে প্রত্যেকটা রাষ্ট্রে ট্রুডোর মতো নেতা দরকার, যে আমাদের কানাডার যে ইয়াং ট্রুডো। তো এইরকম যদি হয়, তাহলে হয় কি মানে একটা এনার্জি নিয়ে যুদ্ধ করা যায়। এই এনার্জি আপনার এই জায়গাটাই আমি ওই যে বাউল ভাই যেখানে ছেড়ে দিয়েছিল আর কি, যে 6 দফার আন্দোলনটা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছিল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন ছিল, 69-এর গণ অভ্যুত্থান, বাউল ভাই যে জায়গায় করেন জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলনের পরে কিন্তু সারা বিশ্বে একটা জিনিস তৈরি হয়, যে উনি একটা কথা বলেছিল জোট নিরপেক্ষ আন্দোলনে আলজেরিয়াতে, যে বিশ্বে 2টি পক্ষ, এক পক্ষ শোষক আর একটা শোষিত, আমি শোষিতের পক্ষে। ওনার এই কথার পরেই কিন্তু সারা বিশ্বে বঙ্গবন্ধুর এই যে শোষিতের পক্ষে কথাটা বলার পরে বঙ্গবন্ধু আরেকটা উচ্চতায় চলে যায়। আপনি এই জায়গাটা এসে মানে থেমে গিয়েছিলেন। তো এই জোট নিরপেক্ষ আন্দোলন, 6 দফার আন্দোলন, যেটাকে আপনি প্যারোলে মুক্তি দিয়ে ওনাকে ওই পাকিস্তানে যে আলোচনায় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করার কথা উনি যায়নি। উনি বলেছিল যে আমাকে মুক্তি না দিলে কিংবা বাংলার মানুষকে মুক্ত না করলে আমি প্যারোলে মানে মুক্তি নিয়ে আমি গোলটেবিল বৈঠকে যাব না। আসলে মনে হয় 6 দফাটাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কিংবা মুক্তিযুদ্ধের একটা প্রাথমিক বীজ বপন করে। যদিও আমরা বলি যে 48-এর ভাষা আন্দোলনই বাংলাদেশের স্বাধীন হওয়ার, মানে পাকিস্তানের সাথে আমাদের একটা ডিভাইডেশনের জায়গা, যে অনেক দূরত্ব, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সাথে তাদের সামাজিকতা,
ম্যাডাম যে কথাটা বলছিল একটু আগে যে আমি আজকে হেলেনা জাহাঙ্গীর এখানে আসতে পারতাম না, হ্যাঁ উনি আসতে পারতেন না। আমাদের ওই সময় আপনি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন, তো ওই সময় আমাদের দেশে যারা মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কিংবা বড় বড় যে পদগুলো যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সংখ্যাটা কিন্তু 1% 2% বেশি না। এই জায়গাটায় যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন। না, বঙ্গবন্ধুর প্রত্যেকটা মুহূর্তই আপনার আলোচনা করতে হলে অনেক লম্বা সময় দরকার, এবং 6 দফা তো আরও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং 6 দফা যদি আপনি দফাবলী যদি আপনি দেখেন, ওইখানে আপনার প্রথমেই বলা হয়েছিল যে দুইটা দেশে আলাদা সাহিত্য শাসন থাকবে, আলাদা মুদ্রানীতি থাকবে, আলাদা ব্যাংক থাকবে, এবং আলাদা বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী আলাদা থাকবে, এবং ওই রাজস্ব নির্ধারণের আলাদাভাবে নির্ধারণ হবে, আলাদাভাবে রাজস্ব আহরণ করা হবে, এবং বাজেট আলাদাভাবে হবে। মূলত 6 দফার মধ্যেই ওই স্বাধীনতার ঘোষণাটা নিহিত ছিল, শুধু প্রকাশ্যে মানে সে স্বাধীনতাটা বলে নাই, কিন্তু মূলত 6 দফার মধ্যে একটি রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের যা যা কাঠামো বৈশিষ্ট্য সবই ওইখানে বলা হয়েছিল। এবং 6 দফা ঘোষণার পরেই মানে পাকিস্তান বুঝতে পারছিল, এমনকি এই দেশে যারা সচেতন মানুষ তারাও বুঝতে পারছিল যে আমাদের দেশ স্বাধীন করতে হবে, এবং স্বাধীন করার জন্য আমাদের হয়তো সশস্ত্র সংগ্রাম করতে হবে, এবং বঙ্গবন্ধু যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে। এবং এই 6 দফার যখন তাদের মামলা হইল, আগরতলা যে ষড়যন্ত্র মামলা আমরা বলার পরে বিভিন্ন জায়গায় এখনের মতন হয়তো এত টেলিভিশন আপনার মোবাইল ছিল না, তাই নেতারা সাংগঠনিক সফরে গিয়ে লোকজনকে বুঝাইতেছিল। একদিকে যেমন বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্ত করার মানে কথা বলতো, অন্যদিকে মানুষকে সংগঠিত, মানুষকে একত্র করা, মানুষকে ঐক্যবদ্ধ করা, এবং মানুষকে স্বাধীনতার স্বপ্ন, মানুষকে এই স্বপ্নটা প্রসারিত করা মানুষের মানে হৃদয় অন্তরের মধ্যে, যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দরকার, এবং স্বাধীন রাষ্ট্র হলে আমাদের এই মানে সুবিধাগুলি হবে, এবং আমাদের যেসব বৈষম্যগুলি হইতেছে এই দেশে, আমাদের যে আপনার এখানে যে জিনিসগুলি উৎপাদন হইতেছে এইগুলি মানে যারা পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হইতেছে, বরং এখানে মানুষকে মানে বঞ্চিত করা হইতেছে, এরকম মানে বাজেটে এই দেশের এই পূর্ব পাকিস্তান লোকে বঞ্চিত করা হয়েছে, এই মানুষগুলি মানে বোঝানোর ওই সময় মানে বুঝাইতেছিল। এবং এর ধারাবাহিকতায় আপনি যদি দেখেন যে 69 যে নির্বাচন হইল, ওই নির্বাচনে মানুষ অলরেডি মানে রায় দেয়াই দিল যেন 169টা আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 166টা আসনে জয়লাভ করে। এবং ওই জয়লাভ করার পরেই আপনার ওই যখন পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের কাছে মানে ক্ষমতা হস্তান্তর করে নাই, তখনই আপনার মানুষের মধ্যে অসন্তোষ, বঙ্গবন্ধুর আপনার অসহযোগ আন্দোলন, এমনকি আপনার মার্চের মানে 1 তারিখ থেকেই আপনার ধর্মঘট মানে হরতাল চলতেছিল। হরতাল বলতে এখনের মতো হরতাল না, একবার সব কিছু বন্ধ। এমনকি বঙ্গবন্ধুর নির্দেশনাই ছিল যে ওই আপনারা কেউ মানে চাকরি যাইবেন না, অফিসে যাইবেন না, এবং আপনারা 28 তারিখ যাবেন, বেতন নিয়ে আসবেন, এমনকি আপনারা এরকম মানে জার্জির মানে থেকে যদি রেডিও টেলিভিশন আমাদের খবর প্রচার না করে আপনারা রেডিও টেলিভিশন শুনবেন না, এমনকি বঙ্গবন্ধুর নির্দেশে কিন্তু এই পূর্ব পাকিস্তান মানে পরিচালিত হইতেছিল। এই এরকম একটি অবস্থার মধ্যে আপনার 7ই মার্চের তার ঘোষণা, ওই মানে ওই ঘোষণাটাও আপনার ওই আপনার স্পষ্ট একটা স্বাধীনতার ঘোষণা ছিল। এমনকি আপনার যেটা ওই যে বললেন যে শোষিত বঞ্চিত মানুষের যে অধিকারের কথা, এটা এখন আপনার ওই জাতীয় সংঘের যে ইউনেস্কো এই 7ই মার্চের ভাষণকে তারা আন্তর্জাতিক আপনার মানে হেরিটেজ হিসাবে এবং মুক্তি, সারা মানুষের বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের মুক্তির সনদ হিসাবে ঘোষণা দিছে, এবং সারা বিশ্বের যারা অধিকার বঞ্চিত মানুষ তাদের অধিকার মানে জন্য এই 7ই মার্চের ভাষণ নিয়ে চর্চা হইতেছে কাজেই বঙ্গবন্ধুর এই যে আপনার 6 দফা বলেন, পরে 69-70 যে মানে নির্বাচন, এবং সর্বোপরি আপনার বঙ্গবন্ধু যেহেতু আপনার মানবতার নেতা ছিল, উদার নেতা ছিল, এবং জনতার নেতা ছিল, তা মানে সে আগে থেকেই স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা দেয় এই জন্যে যেন পাকিস্তান তাকে বিচ্ছিন্নবাদী বলতে না পারে, এবং আপনার ওই রাষ্ট্রের ষড়যন্ত্রকারী হিসাবে তাকে বলতে না পারে। কিন্তু যখন 25শে রাত্রে, দিবাগত রাত্রে আপনার নির্বিচারে আমাদের রাজারবাগ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা নির্বিচারে আপনার মানুষকে গুলি করে হত্যা করা হয়, আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করে। এবং পরবর্তীতে জানে যে মানে স্বাধীনতা ঘোষণা 9 মাসের সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র আমরা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, কিন্তু বঙ্গবন্ধুর মানে নেতৃত্বে এবং তারই অনুপ্রেরণা এবং তারই শক্তি সাহসে একটি মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, এবং সে ওই সরকারের মানে রাষ্ট্রপতি ছিল, যার নাকি আপনার যেটা এপ্রিলের আপনার 17 তারিখ যে সরকার মানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে, এবং 10 তারিখের যে আপনার মানে ঘোষণাপত্র, ওই ঘোষণাপত্র যদি দেখেন এবং আপনার যদি আমাদের সংবিধান দেখেন, ওইখানেও এটা মানে পরিপুষ্ট হয়েছে যেন আমাদের মানে দেশের বৈশিষ্ট্যটা যা হবে এটা আসলে একটি আপনার মানে বঞ্চিত মানুষের মানে জন্য এবং সুবিধা বঞ্চিত মানুষের একটি রাষ্ট্র হবে।
হবে। কিন্তু আপনার দীর্ঘ আপনার 50 বছর হয়ে যেতেছে, কিন্তু এখনো আমরা ওই বৈশিষ্ট্যগুলি এবং ওই যে আমাদের ছিল যে এখানে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে, ন্যায্যতা থাকবে, আইনের শাসন থাকবে, কিন্তু এগুলি প্রতিষ্ঠা করতে পারিনি। প্রতিষ্ঠা না করার মানে প্রধান যে কারণ এটা হচ্ছে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার কারণেই কিন্তু এগুলি প্রতিফলিত হয়নি। এই জায়গায় একটাই বাউল ভাই, আপনি যেটা বলতেছিলেন যে বিশ্বে কিন্তু একটাই মানে এই ধরনের ঘটনা, যে একটি রাষ্ট্র কাঠামোতে একটি সরকার ব্যবস্থা থাকার পরেও আরেকটি সরকার, মানে আরেকটি স্বঘোষিত সরকার কিংবা আরেকটি মানুষ, সরকার না, একজন মানুষ বঙ্গবন্ধু যার কথায় একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে, এই ধরনের ঘটনা এই বিশ্বে মনে হয় না দ্বিতীয়টা আছে। 71-এর মুক্তিযুদ্ধের আগে 70-এর নির্বাচনের পরে এই মানে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই দেশের রাষ্ট্র কাঠামোটা চলেছে বঙ্গবন্ধুর কথায়। এই জিনিসটা এই বিশ্বে বিরল এই বিশ্বে তো ভাষার জন্য সারা বিশ্বে কোথাও কোনো যুদ্ধ হয়নি, এটা আমাদের বাংলাদেশে এক্সাম্পল। এটা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ট্রুডোর সাথে তুলনা দেওয়া হচ্ছে কিন্তু বঙ্গবন্ধু যখন 35 বছরের কথা বলেছে সেজন্য। কিন্তু আমাদের নেত্রী কিন্তু এখন বর্তমান যে নিয়ে সরকার প্রধান আছেন তিনি কিন্তু ট্রুডোর চেয়েও কিন্তু বেশি এনার্জি, ঠিক আছে? তো আসলে উনি ওনার আব্বার মানে জাতির পিতার স্বপ্নকে ধারণ করে কিন্তু আজকে উনি, আমি মনে করি এতটা এনার্জেটিক উনি। এবং আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা নেত্রীকে এরকম শক্তিশালী দেখব। আপনার এই বিষয়টাতে আমরা আসবো, যে একটা বিষয় যে 75 পরবর্তীতে যারা মানে এই দেশে জন্মগ্রহণ করেছে কিংবা স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি, এই জায়গাটায় আমরা আসবো যে আসলে আমাদের স্বপ্নটা কি। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ওনার বোন আমাদের সকলের প্রিয় শেখ রেহানা, আমরা মনে হয় যে আসলে ওনারা দুজন এই পৃথিবীতে বেঁচে আছে। 15ই আগস্ট 1975 সালে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, বাউল ভাই বললো, আপনিও বললেন যে ওনাদের সপরিবারে হত্যা করা হয়েছে, ইভেন হত্যা করা হয়েছে ওনাদের আত্মীয় স্বজনকে, যেখানে শেখ পরিবারের যারে পেয়েছে নৃশংসভাবে হত্যা করেছে। সবচেয়ে কষ্ট দেয় যখন মানে ওই 10 বছরের রাসেলকে হত্যা করা হয় এবং সে যখন ওই সিকিউরিটি, আমরা দেখেছি ওই রাসেলের হত্যার কথা বলতে গিয়ে এখনো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চোখ দিয়ে পানি চলে আসে। চিন্তা করেন যে এই রাসেলকে ও যখন সিকিউরিটি সেটে গিয়ে লুকিয়েছিল, সিকিউরিটি গার্ডটা সেখান থেকে তাকে আধা ঘন্টা খুঁজে এনে একটি শিশুকে, এবং সে মৃত্যুর পূর্ব মুহূর্তে বাউল ভাই ভালো বলতে পারবে, বলেছিল যে আমাকে আমার মানে আপা হাসু আপা এবং রেণু আপার কাছে পাঠিয়ে দাও, তোমরা তাও আমাকে হত্যা করো না, আমি কোনোদিন বাংলাদেশে আসবো না। মানে এই কথাটা মনে হইলে মানে আমি একজন মানে তরুণ প্রজন্মের প্রতি হিসেবে এইটাতে আপনার অনুভূতিটা কি দাঁড়ায়? আমি তো যে শোনার পর আমার শরীর পুরো হয়ে যায়, শিহরিত হলো। উনি বাবুল সাহেব যেটা বললেন, উনি তো এগুলি তো আমরা পেপার পত্রিকা সবসময় পড়ছি, আমরা আর্কাইভে যা পড়তে পারি। আসলে আমাদের এখন উচিত ওনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করা। ওই পিছনে যেগুলি উনি বলে গেছেন এগুলিকে বাস্তবায়ন করাই কিন্তু এখন আমাদের টার্গেট হওয়া উচিত। সোনার বাংলার বিনির্মাণের জন্য তৈরি করার জন্য ওনার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু আমরা যে জিনিসটা কালকে মানে 15ই আগস্ট, আপনি এটা তো অবশ্যই আমরা একটা আলোচনার বিষয় যে ওনার স্বপ্নকে ধারণ করে লালন করে সামনে এগিয়ে যেতে হবে, যেটা বাউল ভাই বলতেছিল, আপনিও বলতেছিলেন। এই জায়গাটায় আপনি একটু ক্লিয়ার করেন, আপনি একটু বলেন যে আসলে আপনি তরুণ প্রজন্মের একজন মানে প্রতিনিধি হিসেবে কি চিন্তা করছেন? না, আমরা যেমন অনেকদিন যাবতই দেখছি চলছে, যেটা স্কুলের পাঠ্য বইয়ে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে লেখাগুলি বাচ্চাদেরকে পড়াতে হবে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি সেটা পৌঁছানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের ভিতরে বঙ্গবন্ধুকে, জাতির পিতা, প্রজন্ম তৈরি হবে, একটা প্রজন্ম তৈরি হবে, ওনাকে ধারণ করা শিখবে। মুক্তিযুদ্ধের জন্য যারা যুদ্ধ করেছে তাদের এই দেশের জন্য তারা কি করেছে সেটা শিখবে, কারণ এগুলি শেখানো কিন্তু অনেক জরুরি। এখন বাচ্চারা মোটামুটি আসলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে হচ্ছে ডিজিটাল মিডিয়াতে। তারা সারাক্ষণ হয় বিভিন্ন রকম ইউটিউব দেখবে, এতে কিন্তু তাদের মেন্টাল ডিজাস্টার হচ্ছে, তাদের মানসিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যদি বঙ্গবন্ধুর এই বিষয়গুলি তারা আর্কাইভে পায়, স্কুলে পড়তে পারে, স্কুলের টিচাররা যদি তাদেরকে এই বিষয়ে শিক্ষাদান করান, তাহলে আমার মনে হয় যে তাদের যে এই যে একটু বড় হওয়ার পর এর পিছনে লেগে থাকা, দেশের ভাবমূর্তি নষ্ট করার পিছনে লেগে থাকা, বা এই দল ওই দলের পিছনে লেগে থাকে, এইগুলি অন্তত কমে আসবে। আমার ধারণা যে এগুলো একটু কমে আসবে, কারণ মানুষ কিন্তু প্র্যাকটিস করলে একটা প্রকৃত মানুষ হতে পারে। সে প্র্যাকটিসটা আমাদের মধ্যে
মধ্যে জাগ্রত করতে হবে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে আমাদের আসলে বঙ্গবন্ধু কেন আমাদের জন্য যুদ্ধ করেছেন, কেন তার পরিবারকে হারিয়েছেন, কেন 7ই মার্চের ভাষণ আজকে সারা বিশ্বে কেন এত আলোড়িত আলোড়িত, এগুলো আমাদেরকে ধারণ করতে হবে, বুঝতে হবে। ছোট ছোট বাচ্চারা আমরা দেখি যে ইউটিউব বা মিডিয়াতে দেখতে পাই, অনলাইন মিডিয়াতে, যে ছোট ছোট বাচ্চারা বঙ্গবন্ধুর ভাষণটাকে ট্রায়াল দিচ্ছেন, প্র্যাকটিস করছেন। তো তার মানে তার ভিতরে কিন্তু ধারণ করা আছে যে বঙ্গবন্ধুকে। এমনও দেখেছি আমেরিকাতে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, তাকে সরাসরি দেখার জন্য অনেকের মানে আমি শিউরিত হচ্ছি বলতে গিয়ে যে আমার বোন থাকে আমেরিকাতে, তার 2টা বাচ্চা বলতেছে যে আমরা শেখ হাসিনাকে দেখতে চাই। মানে কতটা ধারণ করে, কতটা ভালোবাসে। আমি বলবো বঙ্গবন্ধু সকলের, বঙ্গবন্ধু কিন্তু আপনার আমার দলমত নির্বিশেষে, দল মত সকলের পিছনে, ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে কিন্তু বঙ্গবন্ধু। আমরা আল্লাহর পরে কিন্তু বাংলাদেশ যেহেতু দেশ পেয়েছে, একটা সুন্দর দেশ পেয়েছে, আমি মনে করি বঙ্গবন্ধুকে সেইভাবে ধারণ করা উচিত। কারণ বঙ্গবন্ধুকে যদি আমি হেলনা জাহাঙ্গীর পার্সোনালি সাপোর্ট করি, সেখানে যদি আমাকে কেউ হেওয়াপূর্ণ করে গালাগালি করে, তার মানে হচ্ছে সে আসলে এই বাংলাদেশের সন্তান, সে জারুর সন্তান বলে আমি বলবো যে সে একটা জারুর সন্তান, কারণ সে এই দেশের সন্তান না। এই দেশের সন্তান হলে সে কোনোদিনও বঙ্গবন্ধুকে যে সাপোর্ট করে তাকে গালি দিতে পারে না। একটা জিনিস হলো যে বঙ্গবন্ধু, আমার পিতাকে তো আমি মানে দোষ ধরতে পারি না, আমার পিতাকে তো আমি গালি দিতে পারি না, আমার পিতাকে, জাতির পিতা, তাকে ওই সম্মানটুকু আমাকে দিতে হবে, তার প্রাপ্য সকলের পিতা। আরেকটা জিনিস হলো যে ওই বঙ্গবন্ধু যখন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব নিয়ে চিন্তা করতো, ওনার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না, এই দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে চিন্তা করে, সমস্ত এশিয়া নিয়ে চিন্তা করে, বিশ্বে চিন্তা করে, বিশ্বের অনেক মানে রাষ্ট্রপ্রধান সারা বিশ্বে কিন্তু নেত্রী মেধাকে কিন্তু মূল্যায়ন করে, যে কত মেধাবী একজন মানুষ, কতটুকু মানে তাড়াতাড়ি এত উন্নয়ন, কতটুকু ক্যারিসমেটিক হইলে একটি দেশের মানুষের শুধু মানে মননশীলতা না, আর্থসামাজিক অবস্থাটাকে কত দ্রুত উন্নয়ন করা যায়, এটা বিশ্বে একটা রোল মডেল। এই যে মডেলটা উনি, আমরা যদি এখন এই বর্তমানে করোনা নিয়ে চিন্তা করে দেখি, সব বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছি আমরা। এবং শুরুতেই কিন্তু নেত্রী যদিও শুরু করেছে একটু দেরি করে, তারপরে কিন্তু শুরুটা ভালো মতোই করেছে। প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ফোন কল দিলেই সচেতনতামূলক কথা শোনা যাচ্ছে। বিভিন্ন মিডিয়াতে প্রচার মাধ্যমগুলিতে কিন্তু করোনার যে কমিয়ে আনার জন্য পিছনে যে নেত্রীর যে হাত, তার মেধা, মননশীলতা, এগুলি কিন্তু আসলে মনে রাখার মতো। বাট এটা কিন্তু অনেকেই এটা ধারণ করছেন না, এটা মানছেন না। ওনারা মানে কথা বলতে পারলেই মনে হয় যে হয়তো কিছু বলতে পারছে, আমার মুখ আছে আমি বলবো, আমার ভাষা আছে আমি ভাষা ব্যবহার করব, কিন্তু ভাষাটা মননশীল হওয়া উচিত, সহনশীল হওয়া উচিত। এই ব্যাপারে বাবুল ভাই যে জিনিসটা, যে আসলে ওই বঙ্গবন্ধুকে কিন্তু আমি ওনার কথা রেশ ধরে বলছি যে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুকে যদি 75-এ নৃশংসভাবে হত্যা করে তারা চিন্তা করে থাকে যে বঙ্গবন্ধু তার পরিবার সহ হত্যা করলে এই দেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে, ওনার নীতিকে, ওনার যে ধারণা ছিল এই দেশটাকে তৈরি করা, সেটাকে শেষ করে দিবে। এইটা যে ভুল প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। আমরা একটা গান শুনি, এক মুজিব লোকান্তরে হাজার মুজিব ঘরে ঘরে। আমি এই বিষয়টাই আপনার কাছে বিস্তারিত জানতে চাই। বঙ্গবন্ধু হত্যাকারীরা চাইছিল যে আসলে বঙ্গবন্ধুকে আর তার পরিবারকে শুধু না, তার আদর্শকে হত্যা করতে চেয়েছিল, এবং এই স্বাধীনতা বাংলাদেশের মানে এটাকেই মানে হত্যা করতে চেয়েছিল। আসলে একটা মানুষকে হত্যা করলে কিন্তু তার আদর্শ কখনো হত্যা হয় না, এটাই চেয়েছিল। কিন্তু আপনার বঙ্গবন্ধু মানে আদর্শ এটা মৃত্যুঞ্জয়ী। এবং আমাদের ওই 91 সালে যখন বঙ্গবন্ধু গবেষণা আমরা প্রতিষ্ঠা করছি, আমাদের সংগঠনের প্রতিপাদ্য হয়েছে, স্লোগান হয়েছে এটা যে বঙ্গবন্ধু আদর্শ মৃত্যুঞ্জয়ী। এবং আপনার বঙ্গবন্ধু হত্যার পরে আপনারা লক্ষ্য করেছেন তার যে আদর্শগুলি ছিল, বঙ্গবন্ধুর যে আদর্শগুলি ছিল, বঙ্গবন্ধুর আদর্শগুলি কী ছিল, আদর্শগুলি কী, আদর্শগুলি ছিল এগুলো অত্যন্ত স্পষ্ট, কিন্তু আমরা গবেষণা বা এরকম চর্চা না করার কারণে জানি না। বঙ্গবন্ধু সে নিজের এতেই বলছে যে মানে আমাদের জাতীয় যে পরিচয়, যে ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, চিন্তা চেতনা আমরা অসাম্প্রদায়িক, ধর্মে আমরা নিরপেক্ষ, এবং আপনার কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেম, এবং আপনার দায়িত্বটা হচ্ছে আসলে ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। এবং আপনার ওই যখন 75-এর হত্যা করার পরে প্রথমেই তারা যে কাজটা করলো আপনারা দেখছেন, 75-এর সেপ্টেম্বরে আপনার মুশতাক সরকার আপনার এইরকম জঘন্য বর্বর
আপনার একটি হত্যাকাণ্ডের বিচার চাওয়া যায়, ইন্ডেমনিটি দিল, এবং পরবর্তী জিয়াউর রহমান সরকার এটাকে আইনে পরিণত করলো। এমনকি আপনার আমাদের যে জয় বাংলা আপনার ওই মানে মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল, যে স্লোগানের মাধ্যমে একটি দেশ স্বাধীন হইলো, জয় বাংলার ক্ষেত্রে তারা মানে পাকিস্তানের আদলে পাকিস্তান জিন্দাবাদ তার বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে আসলো, এবং বাংলাদেশ বেতারের নাম মানে এটা পরিবর্তন করে আপনার রেডিও বাংলাদেশ করা হইলো। এবং আপনার দেখা গেলো আমাদের ওই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে তারা পরিবর্তন করতে চাইলো, বললো যে এটা হিন্দুদের লেখা, এটা হিন্দু এটা পরিবর্তন করতে চাইলো। এমনকি আপনার আমাদের আফা বলার চেষ্টা করতেছিল যে বঙ্গবন্ধুকে ধারণ করতে ধারণ এখনো করতে পারতেছে না। কি জন্য? অন্যতম যে কারণ, আমাদের এই বঙ্গবন্ধুর শিক্ষা কমিশন করছিল, কুর্দতি শিক্ষা কমিশন, আপনার এই কুর্দতি ক্ষুধার আপনার কমিশন ছিল, এটাই তো বলতেছি। কুর্দতি ক্ষুধার কমিশনে আপনার ছিল যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা হবে একটা আপনার নৈতিক শিক্ষা এবং একটা মানবিক শিক্ষা এবং একটা কারিগরি শিক্ষা, আত্মকর্মসংস্থানমূলক একটা শিক্ষা হবে, এবং যে এবং যে শিক্ষাটা হবে আপনার একজন শিক্ষার্থী সে একটা সনদ নেওয়ার পরে সে নিজেই উদ্যোক্তা নিয়ে সে একটা আপনার ব্যবসা শুরু করতে হবে। তা আপনার ব্যবসাটা সে নিজেই একটা উদ্যোগ নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারবে, বরং অন্যরা এখানে চাকরি করবে। কিন্তু দেখা গেল কি আপনার পক্ষান্তরে দেখা গেল আপনার একটা জিনিস যে আপনি যে কথাটা বলেন, এইটার বঙ্গবন্ধুকে ধারণ করে ওনার কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড মন্ত্রণালয়ের একটা অংশ। আগে কিন্তু শিক্ষামন্ত্রীর সচিব ছিল একজন, এখন কারিগরিতে একজন, মাদ্রাসা ও কারিগরি আরেকজন হলো উচ্চ শিক্ষা। মানে এই বিষয়টা আসছে সেই জায়গায়, যেমন বঙ্গবন্ধু প্রথমে আপনার সকল প্রাইমারি স্কুল প্রায় 39,000 প্রাইমারি স্কুল আপনার সরকারিকরণ ঘোষণা করলো। তৎকালীন আপনার অর্থমন্ত্রী বলছিল যে সব সরকারি স্কুল যদি মানে স্কুল সরকারিকরণ হয়ে যায় এত টাকা করতে পাইব, মাত্র একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। বঙ্গবন্ধু বলছিল আমি সোনার বাংলা চাই, সোনার বাংলা পেতে হলে আমার সোনার মানুষ দরকার। তাই আপনার এমনকি বঙ্গবন্ধুর পরে 46 বছর পরে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই 26,000 স্কুল এবং 1 লক্ষের উপরে প্রাইমারি স্কুল সরকারিকরণ করছে, আর কেউ কিন্তু সরকারিকরণ করে নাই। এবং আপনার এই বঙ্গবন্ধুর আপনার যে আমাদের মুক্তিযুদ্ধের যে আপনার ঘোষণাপত্র ওইটাও যদি দেখেন, ওইখানে আপনার মানে আসলো যে এই দেশটা যে হবে, দেশটা একটি মানবিক রাষ্ট্র হবে। কিন্তু পরবর্তীতে আপনার 75 পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের যে চেতনা বলেন, বঙ্গবন্ধু আদর্শ বলেন, এগুলি তো লালনও করা হয় নাই। আপনার নিজে এরকম সেনাবাহিনী থেকে আসা রাষ্ট্রপতি শুধু হয় নাই, ক্ষমতা থেকে দল গঠন করা হলো। দল কাদেরকে গঠন করলো? আপনার যারা ওই বিভিন্ন দল থেকে দল ছুট আসিল, এবং যারা ওই আপনার মানে বিভিন্ন মানে ভাবে ব্যক্তি সুবিধাবাদী লোকজন, এদেরকে নিয়ে আমরা পেশি শক্তি, কালো টাকা এইগুলি নিয়ে দল করা হলো। এমনকি বঙ্গবন্ধু খুনি যারা তাদেরকে আপনার 88-তে সংসদ মানে সদস্য করা হয়েছে, এমনকি আপনার 75-এর মানে সাথে সাথে এদেরকে বিভিন্ন আপনার এমবেসিতে চাকরি দেওয়া হয়েছে। এমনকি আপনার পরবর্তীতে ওই জিয়াউর রহমানের ধারাবাহিকতা, খালেদা জিয়া 96 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনার ওইখানে আপনার যারা বঙ্গবন্ধু স্বঘোষিত খুনি ছিল আপনার কি ফ্রিডম পার্টির ফারুক, এদেরকে আপনার এমপি করা হইলো। আপনার বরং আপনার একেবারে 96 পর্যন্ত এই দেশে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য, আদর্শকে মুছে ফেলার জন্য আপনার চেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু আদর্শ যেহেতু আপনার মানে এরকম মানে একটি জিনিস যে এটা মানে যতই আপনার ঘষবেন ততই এটা আলোকিত হবে, যতই এটা মানে উজ্জ্বল হবে, এবং এটা উজ্জ্বল হইতেছে শুধু জাতীয় না আন্তর্জাতিকভাবে উজ্জ্বল হইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি না থাকতেন, ওনাকেও যদি ওই সময় কিছু করতে পারতেন, তাহলে কিন্তু এটাও থাকতো না। ওনার আদর্শটা কিন্তু উনি ধরে রাখছেন এবং সামনে এগিয়ে নিয়েছেন। কিন্তু আমি ওনাকে নিয়েই বলছি যে ওনারা যে এত ইনস্টিটিউট করছেন, এক একটা মানুষ কিন্তু এক একটা ইনস্টিটিউট হতে পারে। এত ইনস্টিটিউট করে কিন্তু লাভ নাই। কি পাচ্ছে? ইনস্টিটিউট কারা করছেন? তারা সামান্য পাওয়ার জন্য করছেন, সামান্য ক্ষমতা পাওয়ার জন্য করছেন। আমার কথা হচ্ছে ওনার মতো অনেকে এরকম বঙ্গবন্ধু ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র অনেক কিছু করেছেন, আসলে দেশকে কি দিতে পেরেছে? কিছুই কিন্তু দিতে পারে না। কিছু দেওয়ার জন্য নিজে একটা ইনস্টিটিউট হওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা জিনিস হলো ম্যাডাম, আপনি যেটা বলতেছেন যে জিনিসটা এখন মানে বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন জায়গা থেকে কথাটা উঠছে, সেটা হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এবং এই গত বইমেলায় যেটা আসছে আমার দেখা নয়া চীন। এই যে বইগুলো, এই বইগুলো থেকে যেমন বাংলাদেশে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের উপর একটা চ্যাপ্টার থাকতে হবে, ঠিক এই ধরনের একটা কথা উঠছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর উপর 100 নাম্বার কিংবা একটা নির্দিষ্ট একটা মানে কোর্স করানো হবে। তাহলে আপনি যেটা কথা বলছেন যে এই বিক্ষিপ্ত যে কাজগুলো হচ্ছে কিংবা যারা চেষ্টা করছে বঙ্গবন্ধুকে ধারণ করতে, লালন করতে, আসলে এই বিক্ষিপ্ত কাজ করে আসলে আমাদের রেজাল্টটা কি, এটা কিন্তু বলতেছি সেটাই এটাই গবেষণা মূল হওয়া উচিত। আগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, আমাদের মনে হয় যে এই বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি,
আসলে ওনার অনেক গুণ, তার মধ্যে উনি অ্যাডভোকেট, তার মধ্যে উনি মানে ডাক্তারদের মধ্যে কিন্তু খুব কম লোকই পিএইচডি করে, উনি কিন্তু পিএইচডি করে আসছে। তো সব মিলিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর যে একটা মেলবন্ধন, মানে আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এই জায়গাটাই কিন্তু আমাদের এখন চারদিক থেকে একটা সরব হচ্ছে যে বঙ্গবন্ধুর উপর একেবারে প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটা সাবজেক্টই থাকা উচিত, মানে বিষয় থাকা উচিত, একটা কারিকুলাম থাকা উচিত যে এই বিষয়টা বঙ্গবন্ধুর উপর বাংলাদেশের প্রতিটি মানুষ লেখাপড়া করবে। আজকে আপনি যে কথাটা বললেন, বাউল ভাই যে কথাটা বললো যে এই দেশে কেন যারা বাংলাদেশের বিপক্ষে কথা বলবে তারা এই দেশে কেন থাকবে, আমি আমার দেশটাকে বুকে ধারণ করলে তো আমি এই দেশটাকে নিয়ে এগিয়ে যাব। এই জায়গাটায় আরেকটা বিষয়, আজকের যে বিষয়টা ছিল আমাদের বঙ্গবন্ধুর যে 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড, এই তো আমরা মানে এই রাতটাই, মানে যখন রাতটা শেষ হয়ে যাবে 12টার পরে নতুন একটা দিন আসবে, সেই রাতের শেষেই কিন্তু আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছিলাম। আজকে আমি মানে এই জাতির পিতার বিষয়ে, মানে নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে আমি প্রথমেই মানে হেলেনা জাহাঙ্গীর আপনাকে অনুরোধ করব যে এই হত্যাকাণ্ড আপনাকে কতটুকু আলোড়িত করে। না, আমি তো এই যে আপনার সাথে কথা বলতেই তো আমি আসলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা প্রতিটা মুহূর্ত দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন তার পরিবারের কথা বলতে যান, ওনার কিন্তু চোখ দিয়ে সবসময় পানি বের হয়, কারণ এত বছর পরে কিন্তু উনি ভুলতে পারেন নাই। আমরা যে পরের জন্মে তাও আমরা কিন্তু ভুলতে পারছি না, পরের জেনারেশনের আমরাও কিন্তু যখন পড়ি ওনার গল্প পড়ে, ওনার ইতিহাস পড়ে, উনি যেগুলি বললেন এগুলো তো আমরা পড়ছি, পেপারে পড়ছি, বইয়ে পড়ছি, অনেকে অনেক বই বের করছেন ওনাকে নিয়ে পড়ি। তো তখন কিন্তু আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষ কিভাবে একটা দেশের জন্য সে নিঃসঙ্গ হয়ে গেল, তার পুরো সংসার, তার পুরো পরিবারকে সে ত্যাগ করেছেন। এটা আসলে কোনোভাবেই কাম্য না। আর তার পিছনে এখন যারা কথা বলার যে পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, তারা কিন্তু বাংলাদেশের বাইরে অন্য দেশকে নিয়ে এসে গুলিয়ে ফেলছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে আমেরিকাতে কিছু মানুষ এসব করতে যে জনগণের হাতে মারও খাচ্ছেন, কিন্তু এইগুলি আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আমরা যারা সমাজে কাজ করছি, আমি সমাজ নিয়ে কাজ করছি, উনি হয়তো গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট করেছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। বাউল ভাই কিন্তু লায়ন ক্লাবের মেম্বার, যার কারণে সোশ্যাল ওয়ার্কে আছে, আপনি রোটারিতে আছেন আমি জানি। ওই রোটারি লায়ন আসলে একই, ঘুরে ফিরে কাজ কি, মানবতার কাজ, সোসাইটি মানে মানুষের জন্য কাজ করা, ফেলোশিপ থ্রু সার্ভিস আমরা যেটা বলি। এটা বঙ্গবন্ধু পছন্দ করতেন। উনি ওই যে আপনি যেটা বললেন শুরুতে যে উনি সবাইকে তুমি করে বলতেন, এটা কিন্তু একটা নেতার ভিতর বা নেত্রীর ভিতরে কিন্তু এটাই কাজ করে। নেত্রীও কিন্তু যাকে দেখবে তুমি করে মাথায় হাত বুলে দেবেন, এটা কিন্তু একটা নেতা বা নেত্রী কিন্তু একটা বড় একটা গুণ। এই গুণগুলি কিন্তু সকলের মধ্যে বিদ্যমান না। অনেকের ভিতরে একটা অহংকার কাজ করে, আমি অনেক বড় পদে আছি, আমি অনেক বড় পদের পদবি নিয়ে আছি, আমার চেয়ারটা অনেক মূল্যবান, আমি তাকে কেন তার সাথে কথা বলবো, তাকে কেন তুমি করে বলবো। যারা নেতা নেত্রী তারা কিন্তু তাদের বয়সের বড়দেরকে অনেক সময় আপন মনে করে তুমি করে বলছেন, এটা কিন্তু তারা একটা ভিতরকার একটা, এটা বলবো ভালোবাসার স্পর্শটা খুব কাছে থেকে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আসলে নেতা বা নেত্রীর একটা গুণ। যে মানুষকে ভালোবেসে আঁকড়ে ধরা। নেতা আমাদের যে বঙ্গবন্ধু ছিলেন জাতির পিতা, উনি হয়তো তখন সেই মুহূর্তে হয়তো 60 বছর একজনকে তুমি করেই বলতেন, কারণ সে তাকে ধারণ করেছেন। ধারণ না করলে ভিতর থেকে কিন্তু তুমিটা আসবে না। টোটাল একটা দেশটাকে ধারণ করে 7ই মার্চে লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই। এবং এটা কিন্তু বিরল কাহিনী সারা বিশ্বে, যে ভাষার জন্য, বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি। এটা কিন্তু পৃথিবীর কোথাও নেই যে তারা দেশের ভাষার জন্য সে যুদ্ধ করেছে। বাউল ভাই, আপনি যদি এই যে 15ই আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড, আপনার অনুভূতিটা ব্যক্ত করতেন। আজকে তো মানে যেটা ওনাকে বললাম যে রাত পোহালেই 15ই আগস্ট, মানে আপনার কি, আপনি তো তখন আমরা না মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আপনি তো ওই সময় 15ই আগস্ট প্রত্যেকটা বাঙালি ওই সময় যারা শুনছে তারাও যেমন মানে এটা ব্যতীত ছিল, এবং তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে সারা বিশ্বে এটা মানে স্বীকৃত যে এটা সবচেয়ে একটি মানে জঘন্য এবং বর্বরচিত একটি কলঙ্কিত একটি মানে ঘটনা, যে এইরকম নির্বাচিত রাষ্ট্রপতি, শুধু রাষ্ট্রপতি না, যিনি একটি স্বাধীন দেশের স্থপতি, এবং যেটা বললেন যে একটা দেশকে, মানুষকে, এমনকি একটি জাতিকে, একটি নিমজ্জিত জাতি, যে জাতিটা মানে প্রায় বিলুপ্ত হওয়ার পথে ছিল বাঙালি জাতিকে, এরকম একটি বাঙালি জাতিকে যিনি মানে উদ্ধার করলো, এমনকি এরকম মানে একজন মানে ব্যক্তিকে সপরিবারে যে নৃশংস হত্যাকাণ্ড, এটা মানে আমি এবং প্রত্যেকেই মানে যেমন নাকি ব্যথিত। এখনও মানুষের হত্যাকাণ্ডের হয়তো আপনার বঙ্গবন্ধুর কন্যা 96 ক্ষমতা আসার পরে মামলা করছিল, ওই সময় রায় করতে পারে নাই। পরবর্তীতে 9-এর যখন মানে 29শে ডিসেম্বর নির্বাচনের পরে 10 জানুয়ারিতে মানে রায় হয়েছে, কয়েকজনের ফাঁসি কার্যকর হয়েছে, বাকিদের ফাঁসি কার্যকর হবে, এটাও মানে জাতি প্রত্যাশা করে। কিন্তু এরপরেও আপনার মানুষের মধ্যে যে একটা
মানে ক্ষত চিহ্ন এটা মানে আছে, থেকেই যাবে। তবে মানুষ বঙ্গবন্ধুর এই শোককে ইতিমধ্যেই শক্তিতে রূপান্তর করছে। আর বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যেটা বারবার এখানে আলোচিত হচ্ছে, যে উনি যেহেতু মানে ওনার শরীরে বঙ্গবন্ধুর রক্তকণিকায় প্রবাহিত হচ্ছে শিরা উপশিরায় এবং চিন্তা চেতনায়, কাজে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি শেখ হাসিনা মূলত করতেছে এবং বঙ্গবন্ধু যে কাজগুলি মানে করে গেছে মূলত এইগুলি সে করতেছে। এমনকি আপনার এখন যে আকাশে আপনার যে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট মানে উৎক্ষেপণ হয়েছে, আপনার যে এই মানে ডিজিটাল বাংলাদেশ, আসলে এইগুলি বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় ছিল। কারণ বঙ্গবন্ধু একটি দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে উনি কিন্তু মানে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, তালিমাবাদ ভূ কেন্দ্র এটা করছিল, সারা বিশ্বের সাথে একটা সংযোগ স্থাপন করছিল এবং তখনই সে এই তথ্য প্রযুক্তির কথা চিন্তা করছিল। আর বঙ্গবন্ধুর যে ওই আদর্শের কথাটা আসছে, গবেষণার কথাটা আপা যেটা বললো যে বিচ্ছিন্নভাবে না কইরা, তা আমরা 96 সালে যখন মানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আমাদের সংগঠনে কিন্তু অফিসিয়ালভাবে প্রধান পৃষ্ঠপোষক জননেত্রী শেখ হাসিনা, তা আমরা কিন্তু একটা লিখিত আপনার ওই প্রস্তাব দিয়েছিলাম যে বঙ্গবন্ধু যেহেতু জাতির পিতা, কাজেই ওই বঙ্গবন্ধুকে মানে জাতীয় সম্পদ ঘোষণা করা হোক, উন্মুক্ত করে দেওয়া হোক, সবাই যেন এটা চর্চা করতে পারে। আমরা তো আসলে সময়ের সাথে মানে আগাইতে হবে, সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এটা একটু বলে নেই, চর্চার কথা বলছেন এবং এইভাবে না, আমি একটা কথা শেষ করতে পারি না। হ্যাঁ। আর যেহেতু জাতির যেহেতু পিতা, কাজেই তাকে নিয়ে চর্চা করার জন্য এই সম্পদ যেহেতু সবচেয়ে বড় সম্পদ, একটি রাষ্ট্রীয়ভাবে একটা ইনস্টিটিউট থাকা দরকার। এটা আপনি করবেন কেন, আমি করবো কি জন্য, এটা হ্যাঁ, রাষ্ট্রীয় করা দরকার। এবং ওই সময় প্রস্তাবটা আমরা দিচ্ছি। আমি জানি এমনকি কালকে দেখবেন অনেকগুলি পত্রিকা আমার লেখা ছাপা হবে, আমরা অনলাইনে ওইখানে এই প্রস্তাব এখনো আছে, একদিন হবে। এবং বঙ্গবন্ধুর হত্যার যে মানে বিষয়টা, এটাও আপনি আমরা মানে দাবি করছিলাম প্রথমে, এবং তখন অনেক কম মানুষে লিখতো, এই জায়গাটা কিন্তু একটা মেলবন্ধন আছে। হ্যাঁ, কম মানুষে কিন্তু বঙ্গবন্ধুর হত্যার বিচার করে বিশ্বাস আপনি করতো, কিন্তু বুঝলেন? আমরা কিন্তু বঙ্গবন্ধুর দাবি করছি। বাউল ভাই, কাগজপত্র আছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে আপনাকে চর্চা হচ্ছে, কতজনকে চর্চা করাইছেন? না, সবারই আপনি আমি সামর্থ্যের সীমাবদ্ধ, এই জন্য এটা বাউল ভাই, রাষ্ট্রীয়ভাবে হওয়া না, না, দরকার। আপনার কথাটা যেমন আমাদের আমি একটু কৃষি বলি। গবেষণা আছে, ধান গবেষণা আছে, না, না, আমি আপনার একটু বলি, একটা আমাদের মিনিট, পাট বাউল ভাই। গবেষণা আছে। তাই বঙ্গবন্ধুর যে আদর্শ, একটা মিনিট বলি আমি। গবেষণা হয়ে যায়। বাউল ভাই, না, এটা রাষ্ট্রীয়ভাবে করা দরকার, যেটা বলছেন, এবং এটা প্রস্তাব আছে এবং রাষ্ট্র একদিন হয়তো করবে। না, না, আমি আজকে যে একটু আলোচনা শেষ করি। আসছে বা আমরা বলি যে সচিব বাউল ভাই। বর্তমানে দুর্নীতি করে, না, না, অফিসাররা আমি- দুর্নীতি করে, আমি- আমি বলি। না, না, আপনারা ম্যাডাম, প্রতিষ্ঠান বিরোধিতা please। করছেন। না, না, আমিও বাউল ভাই। আমরা যদি তরুণ একটু সমাজ একটা মিনিট, এটা বলি। please, আমি একটা জিনিস বলি, ম্যাডাম যে কথাটা বলছে, আপনি যে কথাটা বলছেন, কথাটার মেলবন্ধন আছে। মেলবন্ধনটা আপনি কিন্তু লাস্টে একটা কথা বলছেন যে রাষ্ট্রীয়ভাবে এটার একটা গবেষণা হওয়া উচিত, রাষ্ট্রীয়ভাবে একটা ইনস্টিটিউট থাকা উচিত। উনি যে আমি কথা, এক মিনিটের কথা না, না, শেষ করি। আপনারা দিব, না, দিব, শেষ করি। কেন শেষ করা হ্যাঁ, দরকার? হ্যাঁ। আপনি আজকে আমরা প্রায় বলি যে উমুক সচিব, উমুক অফিসার, এরা ঘুষ মানে টাকা না দিলে কোনো কাজও না। আর এরা যখন চাকরিতে ঢুকছে তখন কি এদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের বৈশিষ্ট্যটা কি হবে, বাংলাদেশের যে স্থপতি তার আমরা তো বঙ্গবন্ধু আজকে বিষয়ে তাদের উপর আসলে ট্রেনিং হয়েছে। দেখলাম যে কেউ বরং আমরা চিঠি যদি দেওয়ার পরে, টাকা দিয়ে একটা চিঠি পদ নেয়, চিঠি সেটা দেওয়ার পরে, অবশ্যই দুর্নীতি। চিঠি দেওয়ার পরে, হ্যাঁ, চিঠি দেওয়ার পরে, আমরা চিঠি দেওয়ার পরে বরং অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ তারা একটা চিঠি দিচ্ছে যে তাদের ক্লাস 1 এবং সেকেন্ড ক্লাস যারা মানে চাকরিতে ঢুকবে তাদের ওরিয়েন্টেশন যে 3 মাসের যে একটা কোর্স, একদিনের কোর্স হবে বঙ্গবন্ধু বাংলাদেশ, এবং এটা আমাদের বঙ্গবন্ধু গবেষণা অফিসে আমরা রিসোর্স পারসন পাঠাইবো। এবং অলরেডি চট্টগ্রামে যে আপনার কাস্টম একাডেমি আছে, 2টা কোর্সের অলরেডি আমি ট্রেনিং দিয়ে আসছি, কিন্তু এটা এখন আপনার যে বিসিএস এ যারা ঢুকে আপনি তাদেরও এরকম একটা মানে হওয়া দরকার যে আমাদের এটা কি চাকরিতে করে কি করতে হবে। এখন আপনার তারা তো পড়ছে সবসময় আপনার কিভাবে মানে ওই টাকা ইনকাম করা যাবে, কিভাবে আপনার এর অর্থনীতি মানে কিভাবে মানে মজবুত করা যাবে, এইগুলি শিখছে। কিন্তু নৈতিকতা এমনি যে ওনার পাঠ্যপুস্তকে কম ছিল, তাদের কিন্তু চাকরির প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয় নাই, প্রশিক্ষণ দেওয়া হয় কি নাই। চর্চা করে আসছেন, কি ক্লাসটা করে আসছেন, সেটা যদি একটু ক্লিয়ার করতেন দর্শক জানতো। ওইটা আমরা শিখতাম, আমরা তো ওইটা নতুন, 3 ঘন্টার ক্লাস ছিল, এবং ওইটাও আপনি যখন ইউটিউবে যাবেন, আপনি আমার নাম সার্চ দিলে ওইটা আছে 3 ঘন্টার ক্লাস। কাজে আপনার এই সময়ের মধ্যে এটা বলা সম্ভব না। মূল মন্ত্রটা একটা আছে, মূল ওটা আছে মন্ত্রটা ইউটিউবে আছে। আচ্ছা, আমি একটু শেষ দিকে যাব, কারণ আমরা সময় থেকে অনেক মানে পিছিয়ে আছি, কিংবা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 1 মিনিটে আপনার কথাটাও বলবেন, ম্যাডামের কথাটাও বলবে। আজকে 14ই আগস্ট রাত পোহালে 15ই আগস্ট আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি বঙ্গমাতাকে, হারিয়েছি তার মানে সুযোগ্য সন্তানদের, হারিয়েছি তার 2 পুত্রবধূকে, এবং মানে শিশু রাসেল এবং অন্তঃসত্ত্বা পুত্রবধূ এবং আর্যমণি অন্তঃসত্ত্বা ছিল, তার যে স্বজনরা হারিয়েছে। আমরা আজকে জয়যাত্রা সাতকাহনের পক্ষ থেকে বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা সহ 15ই আগস্টে যারা নিহত হয়েছে প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে আমি প্রথমে ম্যাডামকে বলবো যে আপনি এই 15ই আগস্টের
1 মিনিটের মধ্যে আপনি যদি কিছু আমার তো আজকে ওই যে সেই গানটা মনে পড়ে গেল, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আসলে যেমন আজকে আমরা সারাদিন ধরে এই গানটা শুনছি, এই গানটা এমন একটা মর্মস্পর্শের গান, মানে বঙ্গবন্ধুকে শুধু ভাসে চেহারার মধ্যে, যে আসলে যদি উনি না মারা যেত হয়তো আমরা আরেকটা নতুন পৃথিবী দেখতাম, দরাজ নতুন দেশ। কণ্ঠটা খুব কম রাইট। বঙ্গবন্ধুর কণ্ঠটা। তো এরকম রক্তক্ষরণ আসলে আমরা আর চাই না। এই সোনার বাংলাদেশ উনি চেয়েছেন, আমরা চাই নেত্রীর বদৌলতে এই সোনার বাংলাদেশটা যতটুকু আছে আমাদের সবার সমন্বয় করে আমরা যেন এই দেশটাকে আরো সুন্দর এবং সুগঠিত করতে পারি, এটাই হচ্ছে আমাদের সকলের কাছে চাওয়া। বাউল ভাই। বঙ্গবন্ধুর যে ত্যাগের রাজনীতি ছিল, যে রাজনীতিটা আসলে ভুগেন না, এমনকি যে কোনো পথটাই আমার মানুষের জন্য কাজ করার, আমরা মানবতার জন্য কাজ করব, বিশেষ করে মেহনতি মানুষের জন্য কাজ করব, এই প্রত্যাশা, দেশের জন্য কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেম, যে মানবিক গুণাবলী, এগুলি জাগ্রত হয়ে নিজেরা নিজেদের কাজটা সততার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে, দেশপ্রেমের সাথে করব, আমার দ্বারা যেন দেশের কোনো মানুষের জন্য ক্ষতি না হয়। এবার আমরা আজকে জয়যাত্রা সৎকাহনের পক্ষ থেকে লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল এবং জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশনের ফাউন্ডার চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য, আমাদের এই দর্শক শ্রোতাদের জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সময় বহতা নদীর মতো বয়ে যাবে। আজকে শুরু করেছিলাম একটি সুন্দর মুহূর্ত নিয়ে, যে বাংলাদেশের 14ই আগস্ট বঙ্গবন্ধু এ দেশটিকে বিনির্মাণ করার জন্য দেশি বিদেশি অনেক জায়গা থেকে অনুদান এবং অনুমোদন পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে রাতটি মুখরিত ছিল, যে সন্ধ্যাটি মুখরিত হয়েছিল তার বাসায় আওয়ামী লীগের নেতা কর্মী শুভানুদ্দায়ীদের দ্বারা, সেই রাতটি যখন অনেক গভীর হয়, সূর্য উদয়ের সময় হয়, তখনই আমরা হারিয়ে ফেলি আমাদের জাতির পিতাকে, আমরা হারিয়ে ফেলি আমাদের কাণ্ডারিকে, আমরা পথহারা হয়ে যাই। আজকে আমাদেরকে ৪৫ বৎসর পর ওনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, ধারণ করে এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের যে প্রচেষ্টা চলছে, আজকে যারা উপস্থিত ছিলেন তারা তার এক একজন সৈনিক। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা হৃদয়ে ধারণ করব মা, মাটি এবং মাতৃভূমিকে। আমরা সেই মাতৃভূমিকে ধারণ করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা প্রত্যেকে সোনার মানুষ হবেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের। সকলকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং এই 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জয়যাত্রা সাতকাহনে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।